খুবই চমৎকার আর খুবই ট্রেন্ডিং একটা কেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু মোমবাতিটাকে কাট করে ফেলছি। যাই হোক, এই কেকের ডিটেলস এ ভিডিও আজকে শেয়ার করছি। তো ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই তো আমি ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই লং হয়ে গিয়েছে। আর আমি যদি শুরু থেকে একদম প্রসেসিং দেখাতাম তাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যেত। যাই হোক, এভাবে আমি যতটুকু সম্ভব হলো আমি শেয়ার করলাম। তো আমি কিন্তু এখানে ২টা ডিমের বেটার রেডি করেছিলাম, মানে ১ পাউন্ড অনুযায়ী, মানে হচ্ছে ৩টা কেক মিলিয়ে ১ পাউন্ড কেক হবে। তো আমি এখানে ৩টা মোল্ড নিয়েছি। তো আমি ৩টা মোল্ডের মধ্যেই হচ্ছে বেটারটা একদম সমান সমান করে দিলাম, এত মাপজোক করিনি, চোখের আন্দাজে দিয়ে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ কেক গুলো খুবই পারফেক্ট হয়েছিল। আমি প্রথমবার এই ডিজাইনটা ক্রিয়েট করেছি। তো আমার কাছে কেকের যে আমি বেসটা রেডি করেছি, মাশাআল্লাহ ভীষণ পারফেক্ট হয়েছিল। এই কেকগুলো হচ্ছে চুলাতে বেক করেছিলাম, ওভেনে করিনি। ওভেন থাকা সত্ত্বেও আমি ওভেনে বেক করিনি। আমি ভেবেছিলাম এই কেকগুলোকে আমি চুলায় বেক করে দেখবো যে আসলে কেকগুলো কেমন হয়। এই তো আমি ৪০ মিনিট ধরে আমি বেক করেছিলাম। আর বেক করে এই যে আমি চুলা থেকে একদম নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন কেকগুলোকে মোল্ড আউট করে নিব, ডিমোল্ড করে নিব। তো আমার ৩৫ থেকে ৪০ মিনিটের মতোই লেগেছিল মেবি, এতটুকুই টাইম হয়তো। এতটা খেয়াল নেই, তবে এমনই টাইম লাগে চুলায় বেক করলে। যাই হোক, আমি ৩টা বানিয়েছি, আর একটার মধ্যে বানিয়েছি হচ্ছে এটা কনডেন্স মিল্কের কৌটা বলা যায়। কেকগুলো দেখতে পাচ্ছেন আমি ২টাকে ডিমোল্ড করে নিয়েছি। এখন ৩ নাম্বারটাকে আমি হচ্ছে ডিমোল্ড করে নিব। আর কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু দেখাচ্ছিলাম বারবার কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। তো কেক রেডি করার পর হচ্ছে কেকের বেসটা যখন পারফেক্ট ভাবে হয়ে যায়, যেকোনো কাজই খুব সহজে করা যায় আর খুব ভালো লাগে। আমি ৩টা কেককে আলাদা আলাদা করে রেডি করেছি, তারপরে একটা বোর্ডের মধ্যে সেট করেছিলাম। আর এই কেকটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের যে কেকটা, এই কেকটাকে রেডি করে নিচ্ছি। আমি একটা পাট বসিয়ে দিয়েছিলাম, দিয়ে মিল্ক সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে তৃতীয় পাটটা বসিয়ে দিলাম। আমি এটাতেও মিল্ক সিরাপ দিয়ে নিচ্ছি, দিয়ে হুইপ ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব কেকটাকে। আমি সবসময় দেখে আসছি এই এরকম ছোট ছোট সাইজের কেউ যদি কেক বানায় তাদের ভিডিওর মধ্যে দেখি, তো বলে আর কি যে কেকগুলো ক্রাম কোটিং করা দেন হচ্ছে ফিনিশিং আনা খুবই টাফ, খুবই ঝামেলা। আমার অভিজ্ঞতাতে আমি যেটা বলবো এটা কিছুটা কথা সত্যি যে আসলে একটু ঝামেলা, কারণ ছোট কেক গুলো একটু কেয়ারফুলি করতে হয়, একটু ঝামেলা লাগে, একটু টাইম লাগে, এই আর কি। তবে ফিনিশিং আনা সময় আমার খুব একটা ঝামেলা হয়নি, মানে আমার জন্য খুবই ইজি হয়েছিল। তো আমি কেকটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম ক্রাম কোটিং করে। ৩টা কেকই আমি আলাদা আলাদা বোর্ডের মধ্যে ক্রাম কোটিং করেছিলাম। দেন হচ্ছে এটাকে আমি ফ্রিজিং করেছি ১ ঘন্টার মতো, ১-১.৫ ঘন্টা রেখেছিলাম। দেন হচ্ছে বের করে আমি কেকটাকে ফিনিশিং করেছি। তো আমি একটা নোজেলের সাহায্যে কেকটাকে কভার করে তারপর কেকটাকে ফিনিশিং এনেছিলাম। আর এতটুকুও আমার কাছে ঝামেলা হয়নি, কষ্ট হয়নি ফিনিশিং দিতে। খুব সুন্দর এবং খুবই তাড়াতাড়ি ফিনিশিং চলে আসছিল কেকের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি। এই কেকটা হচ্ছে মাঝারি সাইজের যে কেকটা, এটা একটু হাইট কম। আর এই কেকটা আসলে শেষের দিকে আমি একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আমি এর আগে এটা করিনি। তার উপরে হচ্ছে মোমবাতি থিমটা ফোটানোর জন্য যে গানাশটা ইউজ করতে হতো, তো যেহেতু মোমবাতি থিম তো অবশ্যই হোয়াইট চকলেট গানাশ ইউজ করতে হয়। তো সেটাই ইউজ করেছিলাম। তো ভিডিওর মধ্যে দেখতেই পাবেন কি ঝামেলায় পড়েছিলাম। তো ওই কেকটাকে আমি সাইডে রেখে হচ্ছে একদম ছোট সাইজের যে কেকটা সেটাকে হচ্ছে আমি এখন কভার করে নিচ্ছি সেম ভাবেই। নোজেলের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে ফিনিশিং করেছি। আর এই কারণেই হচ্ছে মূলত আমার ফিনিশিং আনতে তেমন একটা ঝামেলা হয়নি। যদি আমি প্লেট নাইফ দিয়ে কেকের গায়ে সরাসরি ক্রিমটাকে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার কেকের ফিনিশিং আনাটা অনেক বেশি ঝামেলা হতো, অনেক লেট হতো। আর এই কারণে হচ্ছে আমি যেভাবে দিয়েছি একটা নোজেলের সাহায্যে, মানে প্যাপিং ব্যাগে ভরে, এতে করে কিন্তু কেকটা খুব দ্রুত ফিনিশিং চলে আসছে আর একটুকুও ঝামেলা হয়নি। তো কথা বলতে বলতে কাজও করছি, কাজের অভিজ্ঞতা শেয়ার করছি। যেহেতু প্রথমবার করছি একটা থিম, তো ভুল ত্রুটি আসলে হতেই পারে। তো কাস্টমারের যে কেকগুলো, অর্ডারের যে কেকগুলো থাকে, আমি খুব কম চেষ্টা করি আরকি থিম কেক বানানোর জন্য। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় এইজন্যে আগে বাসায় বানাই। ভুল ত্রুটি হলে নেক্সট টাইম ঠিক করে নেওয়া যাবে। তো এই কেকটাকেও আমি ফিনিশিং শেষ করে ফেললাম।
একটা ছোট প্লেট নাইফ দিয়ে উপরে একটু ডিজাইন করে দিয়েছি। আর এই কেকটা হচ্ছে সবচেয়ে বড় হাইট কেক। এই কেকটা মানে 3টা কেকের মধ্যে এই কেকটাই সবচেয়ে বড়। তো 3টা কেক যেহেতু একটা বোর্ডের মধ্যেই বসাবো, তো বোর্ডটা একটু বড় হওয়ার দরকার ছিল। আর আমি স্কোয়ারের একটা বোর্ড নিয়েছিলাম, ওই বোর্ডটা নিয়ে হচ্ছে আমি 3টা কেককে একটা বোর্ডের মধ্যে সেট করেছিলাম। তো 2টা কেক তো ফিনিশিং করা শেষ। এখন সবার শেষের কেকটাকেও খুব ভালো করে সেম ভাবেই ফিনিশিং করে নিচ্ছি। যারা নতুন বেকিং করছেন, কাজ করছেন নতুন নতুন, অবশ্যই কেকটাকে আগে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে সেট করে যদি আপনারা ফিনিশিং করেন, অবশ্যই কেকের যে ক্রাম গুলো মানে গুঁড়িগুলো ক্রিমের গায়ে কোনোভাবে উঠে আসবে না। আর খুব তাড়াতাড়ি খুব দ্রুত ফিনিশিং চলে আসবে কেকের মধ্যে। তো আমার কাছে যে আপুরা কেকের সম্পর্কে জিজ্ঞেস করেন, আসলে জানতে চান অনেক কিছুই, আমি তাদেরকে বলবো যারা যারা নতুন শুরু করেছেন অলরেডি, তো আমি তাদেরকে বলবো আমি যে স্ক্রাবারটা ইউজ করি ট্রান্সপারেন্ট কালার, এই স্ক্রাবার গুলো ইউজ করবেন। এগুলো কিছুটা পাতলা হওয়ার কারণে আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়। আর এই তো এই কেকটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি আমার কেকের কাজগুলো যেভাবে করে থাকি, আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে যতটুকু বুঝিয়ে বলার, যদি কারো একটু উপকারে আসে। কারণ আমাকে অনেকেই কেক সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করেন, সেই অনুযায়ী আমি যতটুকু সম্ভব হয় আমার পক্ষে বলার চেষ্টা করি। তো এই তো আমি একটা স্কোয়ারের বোর্ড নিয়েছি, নিয়ে হচ্ছে অলরেডি আমি 2টা সেট করে নিয়েছি, ওইটা আর দেখালাম না। আর শেষের যে ছোট কেকটা সেটাকে আমি বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে বসিয়ে দিয়েছি, একটা প্লেট নাইফ দিয়ে উঠিয়ে আরেকটা প্লেট নাইফ দিয়ে একটু ধরে বসিয়ে দিয়েছি। আর এই তো এখন হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আসলে গানাশটাকে আমি একটু পাতলা করে ফেলেছিলাম, কারণে হচ্ছে আমি যখন গানাশটা অ্যাপ্লাই করেছি, গানাশটা আস্তে আস্তে একদম সব নিচে নেমে গিয়েছিল, যেই কারণে যে মোমবাতির যে একটা সৌন্দর্য সেটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। আর আমি এই কাজটা করছিলাম রাতের বাজে 2টা। তো তখন এই কাজটা করছিলাম, তো আমি যখন দেখলাম গানাশটা একদম বেয়ে বেয়ে সব নিচে পড়ে গিয়েছে, একদম কেকটাকে একদম ঢেকে গিয়েছিল চকলেট গানাশ দিয়ে। এই কারণে হচ্ছে আমি ওই চকলেট গানাশটাকে উঠিয়েছিলাম, উঠিয়ে আবার হচ্ছে কেকগুলোকে আবার সেট করে তারপর আমি এই গানাশটাকে একটু ভারী করে রেডি করে নিয়েছিলাম। তারপরে আমি এই গানাশটাকে দিয়ে দিয়েছিলাম। অবশ্যই দেখে পার্থক্যটা বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে কিন্তু চকলেটের কালারটা একদম হলদে টাইপের ছিল, আর এখন কিন্তু একটু হোয়াইট কালার হয়ে গিয়েছে। একটু ঘন করার কারণে একটু ভারী করেছি গানাশটাকে, এজন্য একটু হোয়াইট কালার হয়ে গিয়েছে। আর এটাই পারফেক্ট একটা কালার এসেছে। যাই হোক, অবশেষে যতটুক পেরেছি আর কি ফুটিয়ে তুলেছি। বাকিটা আপনারা বলবেন কেমন হয়েছে। চকলেটের যে কালারটা আসছে, অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার, একদম হোয়াইট না। যাই হোক, এই তো আমার কেকের ফাইনাল লুক। আর এই তো ক্যান্ডেল গুলোকে একটু ধরিয়ে দিলাম। তো কেমন হলো আমার ক্যান্ডেল গুলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, মোমবাতির মতো লাগছে তো? আমি তো ভীষণ এনজয় করছিলাম এই মুহূর্তটাকে, আমার খুবই ভালো লাগছিল। যাই হোক, অনেকক্ষণ সময় ধরে অনেক বকবক করলাম, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকে এই কেক ডেকোরেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।